মেধা সত্ত্ব সে বিক্রি করে দেয় আর ব্যক্তিত্বটা তখন সে মাটির নিচে থাকে। এই কারণে সে আর ওই ক্যারিয়ারটা ওই ক্যারেক্টার প্লে করতে পারে না। পুরা দেখে আমার অফিস ভর্তি পুলিশ, এক একজন লাঠি সোটা নিয়ে পিস্তল টিস্তল নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। আমি কি মানে ওয়ার্ল্ডের বেস্ট ক্রিমিনাল নাকি? এত পুলিশ আসছে আমার নিতে। আমি চিন্তা করতেছি আমি যদি গুলি করে, আমি এখন এই ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে ভয়টা পাইছি কি, যদি আমার হাঁটুতে গুলি করে আমি তো পঙ্গু হয়ে যাব। তোর আমার মার, কিন্তু পঙ্গু বানাইস না, মনে মনে বলতেছি। মানে 1 ঘন্টার এপার ওপার এবং এর মধ্যেই একদম আপনার পুরো জীবনটাই যেন একদম বদলে গেল, চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। আর কিছু কিছু লোক আমাকে আগে বলছিল, ভাই আপনার কিছু লেখালে আমারে বইলেন, একটারও পাই নাই। কিচ্ছু হবে না ভাই, আমরা আছি আপনার পাশে। ছাত্রদের মধ্যে কিছু হইলে রাস্তার মধ্যে একটা আন্দোলন কি পরীক্ষা দিব না, কি একটা আজব মস্করার ব্যাপার। তোমরা এগুলা বন্ধ করো। আমাদের ইকোনমির অবস্থা ভয়াবহ খারাপ। iPhone 16 কে আগে কিনলো, এটা ইকোনমির অ্যাক্টিভিটি না। ইকোনমির অ্যাক্টিভিটি হচ্ছে যে আমার ব্যাংকে আমার একটা গ্রাহক গেছে, ও আজকে 2 কোটি টাকা উঠাবে, ব্যাংক থেকে সেটা উঠাইতে পারলো কিনা। দ্যাটস দ্য ইকোনমি। ফাহাদ ভাই, আপনি এটা কি শুরু করলেন? আপনার কথা শুনে এখন সবাই জেলে যেতে চাচ্ছে, আপনি তো সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছেন। না, বিষয়টা ছিল আমি যেই এক্সপিরিয়েন্সটা নিজে ফিল করেছি, আমার কাছে মনে হয়েছে যে এটা তখনকার আনন্দদায়ক সিচুয়েশন ছিল না, বাট আমি ফিল করছি। কিন্তু আমরা যেই সময়টাতে আমার এক্সপ্রেশনটা ছিল, এরপরে অনুভূতিটা এরকম, বাট আমি কাউকে বলি না যে জেলে যেতে হবে। কিন্তু অনেকেই এখন সবাই জানতে চায় যে আসলে এই জেলের ফ্যাসিলিটিটা আসলে কেমন। তো সেই ক্ষেত্রে অনেকেই বলছে, মানে আপনারও বেশ কয়েক জায়গায় আমি ছোট ছোট ক্লিপ দেখেছি যে আপনি বেশ এক্সাইটেড যে জেল তো মানে অনেক মজা। আসলে ওই মোমেন্টে আমাদের নিজেদের মধ্যে আনন্দ নিতে হইতো, কারণ আমরা যদি মেন্টালি মানে ব্রোকেন হয়ে যেতাম, আমাদের আসলে খুব খারাপ অবস্থা থাকতো। তো আমাদের নিজেদেরকে মেন্টালি আপগ্রেডেড রাখার জন্য আমরা ছোট ছোট জিনিসকেও নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করতেছিলাম মজা। তো জেলে যে যাব, তো আমরা তো এটা জানতাম না যে জেলে যাব। তো জেলে গেলাম, এবং যাওয়ার পরে যখন আমরা তো কখনো এটা নিয়ে চিন্তাও করি নাই, কখনো এটা স্টাডিও করার দরকার হয় নাই, বা জেল লাইফটা কেমন এটা আগে কেউ কখনো ভাবে না, বা এটা স্টাডি টপিকও না। কিন্তু আমরা যখন পড়ে গেলাম, আমাদের বাস্তবতাটা যখন এরকম হইলো, তখন দেখলাম যে জেলখানায় পিৎজাও পাওয়া যায়, জেলখানায় হচ্ছে কোল্ড ড্রিঙ্কসও আছে, আবার হচ্ছে জেলখানায় সাবান, টুথপেস্ট, টুথব্রাশ, আবার একসাথে গোসলও করা যায়, অনেক কিছু, আবার বিরিয়ানিও পাওয়া যায়। তো এই জিনিসগুলো আমাদেরকে ওই মোমেন্টে অনেক বেশি চার্মড করতেছিল, যে তখন টাকা আসছিল হাতে, তো ওই টাকার তো ব্যবহার হইতে হবে। তো ওই ব্যবহারটা করার যে উপকরণগুলো সামনে আসতেছিল, তখন সেগুলো আমাদেরকে খুব প্লিজ করতেছিল। তো ওই ফিলিংসটাই যখন আইসা বললাম, তখন মানুষ আমাকে টিভি সেটের সামনে এই গল্প তো কখন আগে শোনে নাই, এই জন্য মানুষের হয়তো এরকম ফিলিংসটা আসতেছে। তো সেই ক্ষেত্রে তাহলে ছাত্রদেরকে বলতে হবে যে না, এখনো আসলে যাওয়ার দরকার নেই। আমি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিলাম যে আমি একটু যাব নাকি। জেল হচ্ছে আসামিদের জন্য, আমি চাই না কেউ আসামি হোক, কেউ জেলে যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের দি টক রুমে। আমি আছি অহনা তাসনিম খান, এবং আমাদের সাথে আপনাদের ভীষণ প্রিয় একজন মানুষ আছেন। একটা দাবি নয়, বরং 9টা দাবি। 9টা দাবি থেকে এক দফা এক দাবি, একটাই মাত্র দাবি এসে দাঁড়ালো, স্বৈরাচারিতার অবসান চাই। এবং সেই সময় একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি পরিণতি হবে সেটা কেউ না জানলেও ছাত্রদের পাশে দাঁড়াতে কার্পণ্য করেননি যিনি, তিনি ছাত্র আন্দোলনের ভীষণ জনপ্রিয় মুখ, ছাত্রদের ভীষণ মনোবলের জায়গা, ফাহাদ স্যার। আমাদের সাথে আছেন ফাহাদ হোসেন। ওয়েলকাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আমিও ভীষণ ভালো আছি। এবং আজকের দিনে একটা মানে আপনার কাজকর্ম দেখতে দেখতে একটা জিনিস দেখলাম, কারাবন্দির দিনগুলো সেটা আসছে, এবং একটা লেখা সামনে আসলো যে বীরপুরুষ হলে কখনো আয়ু কমে না, এবং কাপুরুষ হলে আয়ু বাড়ে না। এই কথাটার একটু আমি তাৎপর্য জানতে চাই। সিচুয়েশনটা হচ্ছে, আমি তো পড়াই বাচ্চাদেরকে, তো যেই মোমেন্টে হচ্ছে যে আবু সাইদ মারা গেল, আমি তো এখন লাইভ ক্লাসে, মানে আমাদের তো হচ্ছে রানিং অনেকগুলো লাইভ ক্লাস থাকে, তো একটা লাইভ ক্লাসের মধ্যে আরেকটা লাইভ ক্লাস শুরু করব, মানে 15 মিনিট গ্যাপ। তখন মনে হইলো যে মানে পড়াবো, যে মেন্টালি খুবই আপসেট, এই ঘটনা ঘটতেছে, পুলিশ গুলি করতেছে, আন্দোলন হচ্ছে, আন্দোলনটা ছিল কোটা সংস্কারের আন্দোলন, সেটা একটু মানে ডাইভার্ট হয়ে হয়ে অন্যদিকে যাচ্ছে। তো তখন একটা সময় মনে হইলো যে এরপরে তো বিপদ অবধারিত। তো বিপদ যখন অবধারিত হয়,
বিপদটা কি হবে সেটা তো আমি জানি না। তো আমার তো আয়ু হচ্ছে ফিক্সড, আমি জানি যে আমার আয়ু হচ্ছে ফিক্সড। তো এখন পুরুষের কোন ক্যারেক্টার প্লে করলে আয়ু তো আসলে কমা বাড়ার কোনো ক্যারেক্টার নাই। তো বীর পুরুষ হোক আর মানে কাপুরুষ হোক, সেটা হচ্ছে এটা আসছে লাইনটা এরকম যে আমার যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটির মধ্যে যদি বোল্ডনেস না থাকে বা আমার যে স্বতন্ত্র চরিত্রটা এটা যদি ফুটে না ওঠে, বা যদি স্টুডেন্ট মনে করে যে আমি কোনোভাবে নিজেকে একটু সেফ করে একটু আড়ালে থেকে নিজের ভবিষ্যৎটাকে বাঁচানোর চেষ্টা করছি, ওতে করে আমার মনে হয় না যে খুব একটা লাভ হওয়ার কথা ওই মোমেন্টে। তো তখন এই লাইনটা আসছে আর কি, যে যেই হই কাজ যাই হোক সেটা যেন সলিড কাজ হয়। একদিন তো মারা যাইতেই হবে, তো সেটা তো আমি জানি না কখন হব। তো আমার কাছে মনে হয় জীবনের আইডিওলজিটা হচ্ছে একটু চোখ কান খোলা রেখে যতটুকু সম্ভব সততার সাথে থাকা, তাইলে আয়ুর উপর কোনো ইফেক্ট হবে না। বাহ, এটা চমৎকার। কারণ অনেক শিক্ষকই আসলে এটাও দেখা গেছে আন্দোলনের সময় যে তারা একটু গা বাঁচিয়ে চলছেন, ছাত্রদের পাশে নেই অনেকেই, এবং ছাত্রদেরকে অনেকে বলেছেন যে তুমি যদি আন্দোলনের সাথে থাকো তাহলে তোমার সাথে অন্যরকম অ্যাকশন নেওয়া হবে, এরকম কথা কিন্তু এসেছে। তো তারা আসলে গা বাঁচিয়ে চলছে, নিজের আয়ুষ্কালের কথাই হয়তো ভাবছিলেন যে আমি হয়তো যাব এবং আমার পেছনেও হয়তো কোনো একটা খারাপ শক্তি আসলে লেগে পড়বে। তো সেই বিষয়টা সেই শিক্ষকদের জন্য কি বলতে চান? ওনাদের আসলে দোষ আসলে ওনাদেরকে কিভাবে দিব, ওই অনেক বছর ধরে একটা সিস্টেমটাই আসলে পচন ধরেছিল। যারা এই কথা বলেছে তারাও জানতো যে তারা আদর্শ শিক্ষকের জায়গা নাই, এবং শুধুমাত্র শিক্ষক না, এখানে আসলে সামগ্রিকভাবে একটা দেশের ব্যাপার। তো যারা এই বলেছে তারা একটু ভীত ছিল, কারণ যে কোনো সময় পরিবারের উপরে হামলা আসতে পারে, যে কোনো সময় এগুলা ওই তৎকালীন সময়ে ওই